গুড ইভিনিং আমার বাংলার সমস্ত ভাই বোনেরা। আমার চ্যানেল এভলিউশন অরবিটে তোমাদেরকে জানাই স্বাগত। তো প্রথমেই আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ এই যে একটা লং ডিউরেশন আমি কোনো ভিডিও তোমাদের জন্য আনতে পারিনি, তার জন্য আমি সত্যি দুঃখিত। এবং আমি আজকে কথা দিচ্ছি যে এরপর থেকে রেগুলার তোমাদের জন্য ভিডিও আসবে, অবশ্যই অধ্যায়ভিত্তিক। যেমন ভিডিও প্রথম দুটো লেকচার হয়েছে ইউনিট অ্যান্ড মেজারমেন্টের, আজকে লেকচার নাম্বার 3। রেগুলারিটি আমি এবার থেকে মেনটেন করব, অবশ্যই তোমাদের কাছে আজকে প্রমিস করে গেলাম। আর হ্যাঁ, একটা ছোট্ট কথা, আজকে ভিডিও করার মতো মানসিকতা আমার ছিল না, কিন্তু তবুও তোমাদের পড়াশোনার এই যে একটা এত একটা সময় ধরে আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য আজকে ভিডিওটি করতে হচ্ছে। তোমরা সবাই এই যে আমাদের রিসেন্ট ঘটে যাওয়া বারেপুর ইনসিডেন্ট, তোমরা সবাই জানো আমাদের একটা ছোট্ট বোন কিছু মানুষরূপী পশুর শিকার হয়েছে। তো তার জন্য একটা ভেতর থেকে একটা কষ্ট আমার হচ্ছে কথাটি শুনে থেকেই, যে একটা নিষ্পাপ বাচ্চা তাকে এইভাবে পৃথিবী থেকে চলে যেতে হলো। কিন্তু তবুও এই মনের অবস্থা নিয়ে তোমাদের ক্লাসটি করাতে এসেছি। তো চলো, কি করা যাবে, আমরা কী বা করতে পারি? ক্ষমতা তো আমাদের হাতে খুবই সীমিত, কিন্তু তোমাদেরকে এর থেকে একটা শিক্ষা নিতে হবে যে আমরা এই যে সিস্টেমটাকে অপছন্দ করছি, এটা আমার কথা না, এটা খান স্যার অনেকদিন আগে বলেছিল যে তুমি যদি কোনো সিস্টেমকে অপছন্দ করো তাহলে সেই সিস্টেমের বিরুদ্ধে এক্ষুনি যেও না, একদম ওই টপে যাও এবং পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে দাও। তোমাদেরকে এটাই বলবো, ভালোভাবে পড়াশোনা করো এবং এই সিস্টেমটা যাতে একদম ধুয়ে মুছে সাফ করে দিতে তোমরা পারো, তার জন্য তোমরা লাইফে অনেক অনেক বেশি সাকসেসফুল হও, আমার এই কামনা রইল। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো তোমরা জানো আমরা লেকচার নাম্বার 1 এবং লেকচার নাম্বার 2-তে ইউনিট অ্যান্ড মেজারমেন্টের আমরা যে দৈর্ঘ্যের বিভিন্ন একক ওই অবধি আমরা কভার করেছি। তো আজকে আমাদের টপিক খুবই সীমিত, একটা হচ্ছে আমরা মাস অর্থাৎ ভর এবং সময়, এবং এর সাথে সাথে ডাইমেনশন অর্থাৎ মাত্রা বিশ্লেষণ, এই টপিক দুটো পড়ে আমরা এই চ্যাপ্টারটিকে টাটা বাই বাই করে দেবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আর একটা কথা গাই, সবাই কিন্তু মেয়েটার জন্য একটু প্রার্থনা করো, যাতে মেয়েটাকে সে তোমরা যে যার যে ধর্ম হিসেবে যেটাই বলো, কেউ স্বর্গ বলো, কেউ বেহেশত বলো, কেউ জান্নাত বলো, জিনিসটা তো একই, যেন অবশ্যই হবে। কারণ মেয়েটা তো নিষ্পাপ শিশু, কতই বা বয়স হবে, 10 বা 11, সে একটা নিষ্পাপ শিশু, তার তো অবশ্যই কিন্তু মেয়েটার জন্য আমরা আরও প্রার্থনা করবো, এবং এর সাথে সাথে আমরা প্রার্থনা করবো যেন অপরাধী অবশ্যই সাজা পায়। তোমরা শুনেছো যে একজনকে গণ হত্যা করা হয়েছে, এভাবে অবশ্যই যেন বাকি 3 জনেরও এমনভাবেই সাজা হয়। এই মানুষরূপী পশুগুলো যেন আমাদের এই পরিবেশে যেন না থাকতে পারে, এবং এর সাথে সাথে এই টাইপের যে সমস্ত লোক আছে তাদের যেন রূহ কেঁপে ওঠে, এমন শাস্তি তারা পায়, তার জন্য আমরা প্রার্থনা করব। তো চলো আমরা শুরু করি আমাদের লেকচার নাম্বার 3। লেকচার নাম্বার 3 বলার আগে আমি তোমাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দেব, যে আগের দিন আমি একটা জায়গায় ভুল করেছিলাম, আমি তার জন্য সরি। আমি যে ভালো করে একটু লিখে নিও, IBWM এ যে প্লাটিনাম ইরিডিয়ামের যে সংখ্যা ধাতুটি রাখা ছিল, ওটা আমি তোমাদেরকে হয়তো বলেছিলাম এরকম যে 0 কেলভিন or -273 কেলভিন, সরি -273 ডিগ্রি সেন্টিগ্রেড এই টেম্পারেচারে রাখা হতো বা রাখা থাকতো। এটা পুরোপুরি ভুল, তার জন্য আমি সরি। এটা হবে, এটা একটু রিভার্স হয়ে গেছে, এটা হবে
যেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড অর 273 কেলভিন এই টেম্পারেচারে, এই উষ্ণতায় রাখা হতো। ওই যে IBWM অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার, এই যে সংস্থাতে প্লাটিনাম ইস টু ইরিডিয়াম যে ধাতুর একটা দণ্ড বা পাত, সেই পাতটাকে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে 0 কেলভিন অর -273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রাখা হতো। এটা ভুল, আমি তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। এটা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড অর 273 কেলভিন উষ্ণতায় এই পাতটাকে রাখা হতো। একটু কারেকশন করে নিও। আর একটা হচ্ছে যে আর একটা সংজ্ঞা আমি তোমাদেরকে বলিনি আগের দিন, যে যেটা হচ্ছে 1 মিটার ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। 1 সেকেন্ডের এই একটা ভ্যালু 299,792 299 792 আর 458 ডিসক্রাইব করছি আমি। যে 1 মিটারকে আগে ধরা হতো যে 1 সেকেন্ডের এই এত ভাগ সময়ে কি না সূর্যালোক যে দূরত্ব অতিক্রম করত, অতিক্রম করে, এটা আর একটা প্রিমিটিভ সংজ্ঞা, ঠিক আছে? যে কি 1 সেকেন্ডে 299,792 458 এই 1 সেকেন্ডের এত ভাগ সময়ে সূর্যালোক সানলাইট যে ডিস্টেন্স কভার করে, যে দূরত্ব অতিক্রম করে 1 সেকেন্ডের এত ভাগে, আমরা জানি, আমরা আগের দিনই পড়েছি যে স্পিড অফ লাইট কত? 3 × 10⁻³ মিটার পার সেকেন্ড। আমরা আগের দিন স্পিড অফ লাইট পড়েছি, স্পিড অফ লাইট ইজ ইকুয়াল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই 3 × 10⁸ মিটার পার সেকেন্ডকে যদি এতটা ভাগ করা যায়, তার এক ভাগ, এই যে দূরত্বটা, এটা তো মিটার, এটা তো একটা দূরত্ব, যে এক ভাগ যে দূরত্বটা সেটাই হচ্ছে 1 মিটার। অর্থাৎ 1 মিটার ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডের এত ভাগ সময়ে সূর্যালোক যে দূরত্ব অতিক্রম করে তাকেই আমরা বলছি 1 মিটার। তো একটুখানি দেখে নিও সবাই, ওই জায়গাটা একটু ছোট্ট একটা পয়েন্ট করে লিখে নিও সবাই, আর স্ক্রিনশট লাগলে নিয়ে নিই, আমি মুছে দিলাম। তো চলো আজকে আমাদের পড়ার টপিক ছিল মাস বা ভর। মাস বা ভর, এই মাস বা ভর জিনিসটা কি? একটা বস্তু কতটা ভারী, সেটা যে কোয়ান্টিটিতে মাপা হতো সেটাকেই আমরা বলছিলাম মাস বা ভর। এবার এই মাস বা ভরের আমরা দুটো ইউনিট আমরা পড়েছিলাম, মাস বা ভরের দুটো ইউনিট আমরা পড়েছিলাম। একটা ছিল সিজিএসএ, আর একটা ছিল এসআইতে। একটা ছিল সিজিএসএ আর একটা ছিল এসআইতে। সিজিএসএ কে কি ছিল একটু বলো? সিজিএসএ ছিল গ্রাম, এসআইতে ছিল কিলোগ্রাম। সিজিএসএ ছিল গ্রাম এবং এসআইতে ছিল কিলোগ্রাম। তো আজকে আমাদের এই যে কিলোগ্রামটার কিছু ডেফিনেশন আমাদেরকে পড়তে হবে, যেমন ভাবে আমরা ঠিক মিটারের আমরা কিছু ডেফিনেশন আমরা পড়েছিলাম, যে প্রিমিটিভ কিছু সংজ্ঞা এবং মডার্ন কিছু সংজ্ঞা, ঠিক তেমনভাবেই আমাদেরকে এই যে কিলোগ্রামের কিছু ডেফিনেশন আমাদের পড়তে হবে। তো চলো
প্রথমে আবার সেই IBWM অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার, এই যে সংস্থার কথা আসবে না, কি বলছিল যে ওই IBWM বা ওয়েটস অ্যান্ড মেজারের যে সদর দপ্তর, সেই সদর দপ্তরে একটা নিরেট চোং রাখা ছিল। এখানে কিছু আছে নিরেট চোং, এক সেকেন্ড দাঁড়া, একটা নিরেট চোঙের ব্যবস্থা করে দেবো। তোমরা এই যে পাইপ দেখেছো, এটাকেই বলা হচ্ছে এই যে যার ভেতর এরকম কিছু একটা যার পরিধি আছে, এবং এই যে ভেতরটা যার ফাঁপা, এটা একটা দণ্ডের দণ্ড, ওয়ান টাইপ অফ দণ্ড বলা যায়, যে দণ্ডের এই যে ভেতরটা ফাঁপা, এই ফাঁপা দণ্ডটাকেই আমরা কি বলি, আমরা চোং বলি। কি হচ্ছে, প্রথম সংখ্যাটাই আসছে ওই যে IBWM এ যে একটা নিরেট ফাঁপা চোং রাখা আছে, কিসের মতো, ওই যে দণ্ডটির মতোই। এটা কি ছিল, আর একটা চোং ছিল। এই চোংটাও কি দিয়ে তৈরি, না এই চোংটাও প্লাটিনাম আর ইরিডিয়াম দিয়ে তৈরি, 90:10 অনুপাতে। এই চোংটাও প্লাটিনাম ও ইরিডিয়ামের দিয়েই তৈরি, এবং প্লাটিনাম ইস টু ইরিডিয়াম ইজ ইকুয়াল টু 90:10 অনুপাতে মেশানো আছে। তো যে বলা হচ্ছে এই এর যে ভর, এটাই যে ভর, তাকেই বলা হতো 1 কেজি। কি না প্রিমিটিভ ডেফিনেশনে ওই যে IBWM, ওই IBWM এর সদর দপ্তরে প্লাটিনাম ইস টু ইরিডিয়াম এই যে 90:10 অনুপাতে মিশিয়ে একটি সংকর ধাতু তৈরি করা হয়েছিল। সেই সংকর ধাতুর একটি ওই যে চোঙের যে ভর, সেই ভরটিকেই আমরা বলছিলাম 1 কেজি। চলো আমরা সেকেন্ড ডেফিনেশনে চলে আসি। সেকেন্ড ডেফিনেশনে একটা টেম্পারেচারে, যেটা ছিল 4 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ডিগ্রি সেন্টিগ্রেড অর 277 কেলভিন। কেন, তোমরা ভিডিওর প্রথমেই দেখেছো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু 273 কেলভিন। তাহলে আর 4 ঘর সরে আসলে এটাও 4 ঘর সরে আসবে, তো এটা 4 ঘর সরে আসে মানে 277 কেলভিন। এই যে টেম্পারেচারে কি না 1 লিটার ওয়াটার, 1 লিটার ওয়াটার ওয়াটারের যে ভর 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিন উষ্ণতায় 1 লিটার জলের যে ভর, সেটাই হচ্ছে কি না 1 কেজি। প্রথমে তাহলে কি, IBWM এর সদর দপ্তরে যে প্লাটিনাম ইরিডিয়ামের যে সংকর ধাতুর তৈরি একটি চোং, সেই চোঙের যে ভর সেটাই হচ্ছে 1 কেজি। আর আরেকটা ডেফিনেশন হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বা 273 কেলভিন টেম্পারেচারে 1 লিটার জলের যে ভর, সেটাই হচ্ছে 1 কেজি। আশা করছি বুঝতে পেরেছো। বুঝলাম, এই দুটো চলে গেল কি প্রিমিটিভ ডেফিনিশন, এই দুটো চলে গেল প্রিমিটিভ ডেফিনিশন। এত কিছু কষ্ট, খুব একটা কষ্ট এই দুটো ডেফিনিশন বানানোর জন্য করতে হয়নি, কিন্তু ফিজিক্স যখন আর একটু ডেভেলপ করলো, তখন আর একটা মডার্ন ডেফিনেশন চলে এলো। না এই মডার্ন ডেফিনেশনটা বানানোর জন্য একটা অ্যাটম নেওয়া হয়েছিল, কার্বন 12, অর্থাৎ 12 ভর সংখ্যা যুক্ত কার্বন পরমাণু ইউজ করা হয়েছিল। কি না 5.0188 5.0188 into 10 to the power 25, 5.0188 into 10 to the power 25 সংখ্যক
কার্বন 12 পরমাণুর ভর সমান সমান 1 কেজি। 5.0188 into 10 to the power 5.0188 into 10 to the power 25 এই সংখ্যক কার্বন পরমাণুর ভর, এটাকেই ধরা হতো 1 কেজি নাকি? এটাই হচ্ছে মডার্ন ডেফিনিশন। এটাই হচ্ছে কি মডার্ন এটাই হচ্ছে মডার্ন বা আধুনিক সংজ্ঞা। এটি হচ্ছে মডার্ন বা আধুনিক সংজ্ঞা মাসের। তো চলো গ্রামটাও একটু দেখে নিই। এটা মুছে দিলাম। গ্রামের কি সংজ্ঞা আছে? আমরা কেজিটা তো দেখলাম, সরি চলো এবারে কেজি পড়লাম, তো গ্রামেরও এরকম দুটো ডেফিনেশন আছে। গ্রামের কেজি সম্পর্কে পড়লাম, তো গ্রামেরও এরকম দুটো ডেফিনেশন আছে। কি কি না, একটা হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বা 277 কেলভিন উষ্ণতায় যে 1 সেন্টিমিটার কিউব 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বা 277 কেলভিন টেম্পারেচারে যে 1 সেন্টিমিটার কিউব বা 1 ঘন সেন্টিমিটার জলের ভরকেই বলা হয় 1 ঘন সেন্টিমিটার জলের ভরকে বলা হয় 1 গ্রাম। এই একটা ডেফিনেশন। কি না, 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে অর্থাৎ 277 কেলভিন উষ্ণতায় 1 ঘন সেন্টিমিটার জলের ভর, অর্থাৎ এরকম একটা পাত্র। 1 ঘন সেন্টিমিটার মানে কি? একটা পাত্র নেওয়া হলো, ধরে নাও এটা চৌকো, একটা ঘন, যার এরকম একটা দৈর্ঘ্য থাকবে 1 সেন্টিমিটার, প্রস্থ থাকবে 1 সেন্টিমিটার, উচ্চতা থাকবে 1 সেন্টিমিটার। এরকম একটা পাত্রে যতটা জল ধরবে ততটাকেই বলবো আমরা 1 ঘন সেন্টিমিটার জল। সেই জলের যে ভর হবে সেটাকেই আমরা বলবো 1 গ্রাম। আর একটা ডেফিনেশন যেটা ম্যাথামেটিক্যালি 1 গ্রাম is equal to 1 কেজি into 1/1000, অর্থাৎ 1 কেজি 1000 ভাগের 1 ভাগকেই বলা হচ্ছে 1 গ্রাম। এটা ম্যাথামেটিক্যালি ডেফিনেশন। তোমরা সবাই জানো যে 1 কেজির 1000 ভাগের 1 ভাগকেই বলা হয় 1 গ্রাম। তো এটা ডিসক্রাইব করার মতো কিছু নেই। আমি চলে যাব এবার পরের পার্টে আছে যে আমরা যেমন পড়েছিলাম দৈর্ঘ্যের কিছু ইউনিট, ওই সিজিএস এবং এসআই ছাড়া আরো কিছু ইউনিট দৈর্ঘ্যের ছিল, ছোট বড়। এরকম এই যে কেজি এবং গ্রাম ছাড়াও ভরের আরো কিছু ছোট বড় ইউনিট আছে। কি কেজি এবং গ্রাম ছাড়াও ভরের আরো কিছু ইউনিট আছে। যেমন কি প্রথমেই আমি একটা ইউনিট বলবো AMU বা অ্যাটমিক মাস ইউনিট, যেটাকে আরো একটা নাম এর আরো একটি নামে ডাকা হয় কি না, ডাল্টন। এই AMU বা অ্যাটমিক মাস ইউনিটটাকে আরো একটা নামে ডাকা হয় নাকি, ডাল্টন। এই AMU কাকে বলছি? এটাও এই AMU বা এই ইউনিটটাও ডিফাইন করার সময় ওই যে পরমাণুটা C12 পরমাণুটা ব্যবহার করা হয়েছিল। কি
C12 পরমাণু। C12 পরমাণুর ভরের 1/12 অংশকে, 1/12 অংশকে বলা হয় 1 AMU বা 1 U বা 1 ডাল্টন। কি না, কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশকেই বলা হয় 1 AMU, 1 U বা 1 ডাল্টন। এটা একটা ভরের খুব ছোট ইউনিট, যেটা কিনা এটা কি বিভিন্ন বিভিন্ন অণু, পরমাণু গুলির ভর মাপতে ব্যবহৃত হয়। কি কাজে ব্যবহার হয়? এই এএমইউ বা ডাল্টন ইউনিটটা বিভিন্ন অণু পরমাণুগুলির ভর মাপার জন্য এই যে এএমইউ বা ডাল্টন ইউনিটটাকে ব্যবহার করা হয়। এবারে কেজির সাথে, কেজি বা গ্রামের সাথে এই ইউনিটটার একটা সম্পর্ক আছে। One AMU is equal to 1.6605 into 10 to the power minus 27 kg or 1.6605 into 10 to the power কত? এটাকে যদি আমি গ্রামে কনভার্ট করি তাহলে এর সাথে আমাকে নিশ্চয়ই 1000 গুণ করতে হবে। তার মানে এখান থেকে 3টে শূন্য বাদ যাবে। 10 to the power 24 গ্রাম। এই যে রিলেশনটা, এটা একটু মনে রাখবে, বা এই যে ভ্যালুটা এটা মনে রাখবে, এটা পরীক্ষায় আসতে পারে যে 1 AMU সমান সমান, তোমাদের এমসিকিউ পরীক্ষায় দিয়ে দিতেই পারে যে 1 AMU is equal to এত এত, বা বিভিন্ন এই ডিজিটগুলো ঘুরিয়ে 4টে অপশন দিয়ে দিতে পারে। তোমাদের এটা জেনে রাখা অবশ্যই দরকার। তো যাদের স্ক্রিনশট লাগবে চাইলে নিয়ে নিতে পারো। এবারে এরপর আর একটা ইউনিট আছে যেটা মেয়েরা সবাই অবগত থাকবে এটা সম্পর্কে। এটি হচ্ছে ক্যারেট। কি না, ক্যারেট। বলো তো এই ক্যারেটটা কি কাজে ব্যবহার করা হয়? এই যে ক্যারেট ইউনিটটা, এই ক্যারেট ইউনিটটা কি না, আর একটা হচ্ছে ক্যারেট। এই ক্যারেট ইউনিটটা আমরা সোনার দোকানে গেলে 22 ক্যারেটের নাকি এরকম আছে না, 22 ক্যারেট, 24 ক্যারেট, এরকম সব বিভিন্ন গহনা পাওয়া যায়। এই যে ক্যারেট এর ভ্যালু কতটা, তার মানে কত গ্রাম ইজ ইকুয়াল টু 1 ক্যারেট। তো জাস্ট ভ্যালুটা মনে রাখবে, 1 ক্যারেট ইজ ইকুয়াল টু 0.200 গ্রাম। তার মানে 1 গ্রামের এটা এটা কি দাঁড়ায়? এটা যদি আমি আরেকটু ভাঙি তাহলে এটা বেরোবে 1/200, সরি 200 গ্রামের, তাই তো? অর্থাৎ 200 গ্রামকে যদি আমি 1000টা ভাগে ভাঙি তাহলে তার ওই 1 ভাগটাকেই বলা হবে 1 ক্যারেট। আশা করছি বুঝতে পেরেছো। জাস্ট এই ভ্যালুটা মনে রাখবে যে 1 ক্যারেট ইজ ইকুয়াল টু 0.200 গ্রাম। জাস্ট এতটুকুই।
এই যে ভ্যালুটা মনে রাখবে তাহলেই হবে। তাহলে এই ক্যারেটটা কি কাজে ব্যবহার করা হয়? এই ক্যারেটটা হীরক বা হিরে বা অন্যান্য মূল্যবান ধাতু পরিমাপের কাজে। যেমন সোনা, তারপরে রূপা, এগুলো সবই কিসে মাপা হয়? না এই যে ক্যারেট, এই ইউনিটটাই মাপা হয়। কেউ কিন্তু গ্রামে মাপে না, কিসে মাপে? ক্যারেট। তো চলো, এই স্মলার ইউনিট, গ্রামের এই দুটো ছিল। এবার পড়বো আমরা কিছু বৃহত্তম একক। ক্ষুদ্রতম এককগুলো এই আগেরগুলো কি ছিল? ক্ষুদ্রতম। এবারে পড়বো কিছু বৃহত্তম একক, যার মধ্যে একটা হচ্ছে কুইন্টাল। কি? কুইন্টাল। জাস্ট ভ্যালুগুলো মনে রাখবে। তোমরা সবাই জানো 1 কুইন্টাল ইজ ইকুয়াল টু 1 কুইন্টাল ইজ ইকুয়াল টু 100 কেজি। আর একটা হচ্ছে মেট্রিক টন। মেট্রিক টন বা টন। এই মেট্রিক টনটা কি? 1 মেট্রিক টন, 1 মেট্রিক টন ইজ ইকুয়াল টু 1000 কেজি or কি 10 কুইন্টাল। জাস্ট দুটো ভ্যালু, এটা তোমরা সবাই জানো, এটা নতুন করে বলার কিছু নাই। জাস্ট ভ্যালু দুটো মনে রাখবে, ব্যাস। ভর আমরা ভরের এই পর্যন্তই ছিল, খুব ভালোভাবে আমরা শেষ করলাম। চলো, কারোর লাগলে স্ক্রিনশট নিয়ে নিও। বুঝলাম। এবার আমাদের আর একটা ছোট্ট টপিক, একদম ছোট্ট, সময় নিয়ে একটু আলোচনা আমরা করে নিই। সময়, যার একটা ইউনিট ছিল সিজিএস এবং এসআইতে একটা ইউনিট ছিল যেটা হচ্ছে সেকেন্ড। কি? সেকেন্ড। চলো এবার এই সেকেন্ডটা কিভাবে ডিফাইন করা হবে? এই সেকেন্ডটা ডিফাইন করা হয়েছিল একটা প্রিমিটিভ ভাবে, যেটা হচ্ছে 1 ডে বা এক গড় সৌরদিনের 1/86,400 ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। জিনিসটা কথায় প্রকাশ করলে কি দাঁড়ায় বলছি। একটি গড় সৌরদিনের 86,400 ভাগের এক ভাগকেই বলা হচ্ছে 1 সেকেন্ড। কি? একটি টোটাল দিনের বা 24 ঘন্টা, আমরা জানি যে দিন, ওই যে দিনের 86,400 ভাগকে বলা হচ্ছে 1 সেকেন্ড। এটা যদি তোমরা জানো, আমরা জানি 24 ঘন্টা একদিন, 24 ঘন্টায়। এই 24 ঘন্টাটাকে যদি আমি 60 দিয়ে গুণ করি, 60 দিয়ে যদি আমি 1 ডেকে গুণ করি, অর্থাৎ এই 24 ঘন্টাটাকে গুণ করি, তাহলে কি দাঁড়ায়? এরপর সময়ের একটা ডেফিনিশন আমরা পড়লাম, যে আমরা জানি সময়ের সিজিএস এবং এসআই।
এই বোথ এককটাই হচ্ছে সেকেন্ড। তো আমরা সিজিএস এর একটা যে সংজ্ঞা, সেকেন্ডের একটা সংজ্ঞা, বা পড়বে তোমরা জানতে পারবে সিজিএম 133, অর্থাৎ 133 ভর সংখ্যা বিশিষ্ট সিজিএম পরমাণু এটার জন্য ব্যবহার করা হয়েছিল। কি না, এই সিজিএম পরমাণুর 9192631770, এই যে নাম্বার সিজিয়াম পরমাণু, এই যে টোটাল এই নাম্বার পূর্ণ কম্পনের জন্য প্রয়োজনীয় সময়। এই সংখ্যক পূর্ণ কম্পনের সিজিয়াম পরমাণুর এই সংখ্যক পূর্ণ কম্পনের জন্য যে প্রয়োজনীয় সময় সেটা ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। তাহলে কি সিজিয়াম 133 এই যে পরমাণুটির এই নাম্বার যে পূর্ণ কম্পন, তার জন্য যে প্রয়োজনীয় সময়টা লাগে তাকেই আমরা বলছি 1 সেকেন্ড। সময়কে এই দুটো ভাবেই ডিফাইন করা হয়েছে। এই 1 সেকেন্ডকে এই যে দুটো ভাবে ডিফাইন করা হচ্ছে, একটা হচ্ছে একদিনের 86,400 ভাগের 1 ভাগকেই বলা হচ্ছে 1 সেকেন্ড, আর আরেকটা হচ্ছে সিজিয়াম 33 পরমাণু, সিজিয়াম 133 পরমাণু ব্যবহার করে যে ডিফাইন করা ছিল, সিজিয়াম 133 পরমাণুর এই যে নাম্বার যে পূর্ণ অসিলেশন বা পূর্ণ কম্পন, সেই পূর্ণ কম্পনের জন্য যে প্রয়োজনীয় সময় তাকেই আমরা বলছি 1 সেকেন্ড। তো চলো আমাদের যে ইউনিট যে পার্টটা সেটা এই পর্যন্তই এন্ড হচ্ছে। এবারে আমরা সোজা ঢুকে যাব ডাইমেনশন বা মাত্রা। তো চলো এবারে আমরা একটু মাত্রা সম্পর্কে আলোচনা করব। তো মাত্রাটা কি জিনিস? মাত্রাটা তোমরা ওয়ান টাইপ অফ একক হিসেবে ভাবো। যে আমরা এককগুলো কি ছিল, আমরা বিভিন্ন রাশিগুলিকে রিপ্রেজেন্ট করছিলাম, তাই তো? একক হচ্ছে এমন একটা জিনিস যেগুলিকে যার সাহায্যে বিভিন্ন রাশিগুলিকে আমরা রিপ্রেজেন্ট করতে পারছিলাম। এক একটা আলাদা আলাদা রাশির এক একটা আলাদা আলাদা একক ছিল। মাত্রা হচ্ছে তেমনই একটা সিস্টেম বা পদ্ধতি। চলো মাত্রা ইটস নাথিং বাট এ সিস্টেম। এটি এক প্রকার পদ্ধতি। এটি এক প্রকার পদ্ধতি, একদম এককের মতোই যে সিজিএস সিস্টেম, এসআই সিস্টেম, এফপিএস সিস্টেম, এমকেএস সিস্টেম, এগুলোর নিজস্ব আলাদা আলাদা একটা বিশেষত্ব ছিল, আলাদা আলাদা সবার। তেমনি মাত্রারও একটা আলাদা বিশেষত্ব আছে। কি না, এই মাত্রার সাহায্যে আমরা বিভিন্ন রাশিগুলিকে মৌলিক রাশিগুলির আকারে প্রকাশ করতে পারি। কি বিভিন্ন রাশিকে কোন আকারে প্রকাশ করতে পারি? মৌলিক রাশিগুলির আকারে। মৌলিক রাশিগুলির আকারে প্রকাশ করতে পারি। কি না, মাত্রা হচ্ছে এমন একটি পদ্ধতি যার সাহায্যে আমরা বিভিন্ন রাশিগুলিকে মৌলিক রাশিগুলির আকারে আমরা প্রকাশ করতে পারি। অর্থাৎ
এম এল টি এর আকারে প্রকাশ করতে পারি। এমএলটি এর আকারে প্রকাশ করতে পারি। চলো আমরা আমাদের এই এমএলটিটা কি জিনিস আসছে আমি পরে, এমএলটিটা কি জিনিস। এবারে তোমাদের মনে প্রশ্ন আসবে যে দাদা আমরা কিভাবে পরিবর্তন করব মৌলিক রাশিগুলির আকারে। তো চলো আমরা আরেকবার আমাদের মৌলিক রাশিগুলিকে একটু ঝালিয়ে নিই, রিভাইজ করে নিই। চলো, আমাদের 7টি মৌলিক রাশি কি কি ছিল? সাতটি মৌলিক রাশি কি কি ছিল? 1 নম্বরে ছিল ভর, যার ইউনিট কি ছিল কেজি। 2 কি কি ছিল? দৈর্ঘ্য, যার ইউনিট কি ছিল মিটার। 3 নম্বরে কি ছিল? সময়, একক কি ছিল সেকেন্ড। 4 নম্বরে কি ছিল? তাপমাত্রা। তাহলে একক কি ছিল? কেলভিন। চলো পাশে লিখি। 5 নম্বরে কি ছিল? তড়িৎ প্রবাহ মাত্রা। একক কি ছিল? অ্যাম্পিয়ার। 6 নম্বরে কি ছিল? পদার্থের পরিমাণ। একক কি ছিল মোল। 7 নম্বর কি ছিল? দীপন প্রাবল্য বা আলোর প্রাবল্য। ইউনিট কি ছিল? ক্যান্ডেলা। তাই তো আমাদের 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক একক, মৌলিক রাশি এবং তার এককগুলি এই ছিল, তাই তো। এবারে আমরা বলছি আমরা বিভিন্ন রাশিগুলিকে আমরা মৌলিক রাশিগুলির আকারে প্রকাশ করব। কি না, আর একটা জিনিস আমি লিখেছি যে এমএলটি এর আকারে। আচ্ছা, আমরা বিভিন্ন রাশিগুলিকে আমরা মৌলিক রাশিগুলির আকারে পরিবর্তন করব বা চেঞ্জ করব। তো আমাদের নির্দিষ্ট মৌলিক রাশিগুলির একটা নির্দিষ্ট মাত্রীয় সংকেত তো থাকতে হবে। কি হয় না, আমরা জানি আমাদের বিভিন্ন লব্ধ রাশিগুলি এক বা একাধিক মৌলিক রাশির মিশ্রণে তৈরি হয়। তো আমরা যখন ওই বিভিন্ন রাশিগুলিকে মৌলিক রাশিগুলির আকারে পরিবর্তন করব, তো আমাদের তো নির্দিষ্ট একটা এই 7টা মৌলিক রাশির আমাদের নির্দিষ্ট একটা করে মাত্রীয় সংকেত থাকতে হবে। তো চলো লিখে নাও, ভরের মাত্রীয় সংকেত হচ্ছে এম। দৈর্ঘ্যের মাত্রীয় সংকেত হচ্ছে এল। আর এই যে এই ডাব্বা, এই বাক্স যে বানানো, এটা কিন্তু কেউ ভুলবে না অবশ্যই, এটা মাত্রা লেখার একটা নিয়ম। সময়ের মাত্রীয় সংকেত হচ্ছে টি। তাপমাত্রার মাত্রীয় সংকেত হচ্ছে থিটা। তড়িৎ প্রবাহের মাত্রীয় সংকেত হচ্ছে এ। পদার্থের যে পরিমাণ
তার মাত্রীয় সংকেত হচ্ছে মূল, আর এটা নিউটন প্রাবল্যে সিডি। আশা করছি আমি বোঝাতে পারছি যে আমরা তো বিভিন্ন রাশিগুলিকে আমরা মৌলিক রাশিগুলির আকারে পরিবর্তন করব, তো আমাদের তো নির্দিষ্ট একটা একটা করে মাত্রীয় সংকেত থাকা চাই। তো এগুলো হয়ে গেল তার এই 7টা মৌলিক রাশি, এগুলি তার নির্দিষ্ট একটি একক, এবং এই রেড কালি দিয়ে এগুলো লেখা, এগুলো হচ্ছে মাত্রীয় সংকেত MLT। আমাদের আমি পড়াতে পড়াতে বলেছিলাম যে এই তিনটেই হচ্ছে আমাদের মূলত প্রধান তিনটি মৌলিক রাশি। তাই এই যে মাত্রা বা ডাইমেনশন, এটাকেও এই এমএলটিকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু এই এমএলটি শুধু এমএলটির আকারেই যে প্রকাশ করবে এমন নয়, এখানে থিটা আছে, অ্যাম্পিয়ার আছে, মোল আছে, ক্যান্ডেলা আছে, কিন্তু এই তিনটেকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। কারণ কি, চলো আরেকবার একটু ফ্ল্যাশব্যাকে যাও, যে আমি তোমাদেরকে বলেছিলাম যে বিভিন্ন ওই যে এককের সিস্টেমগুলো মনে আছে, এপিএস, সিজিএস, এমকেএস। দেখো এই এককের বিভিন্ন পদ্ধতিতেও কিন্তু এই যে তিনটে একককেও, এই যে তিনটে যে রাশি, ভর, দৈর্ঘ্য, সময়, কারণ আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য হয় এই তিনটে রাশি, ভর, দৈর্ঘ্য, সময়। তাই দেখো ফুট, পাউন্ড, সেকেন্ড, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, মিটার, কেলভিন, সেকেন্ড। সেই এটা কি, এটা হচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্যের একক, তিনটে, ফুট, সেন্টিমিটার, মিটার, পাউন্ড, গ্রাম, কিলোগ্রাম। এটা হচ্ছে ভরের একক, সেকেন্ড, সময়ের একক। আশা করছি বুঝতে পারছো। সমস্ত জায়গায় এই তিনটে একককেই বেশি প্রাধান্য দেওয়া হয়। কেন না, এই তিনটে রাশি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহার হয়, সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য রাশি, তাই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় এই তিনটেকেই। তো চলো, আমি যেমন বলেছিলাম যে আমরা একটা সিঙ্গেল মাত্রাও আমরা মুখস্থ করব না। কিভাবে মুখস্থ না করে মাত্রা বিশ্লেষণ করা যায়, তো চলো আমি বলছি, কারণ লাগলে স্ক্রিনশট নিয়ে নাও। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, চলো কিভাবে আমরা মুখস্থ না করে মাত্রা, দেখো মাত্রা নির্ণয়ের জন্য আমাদেরকে দুটি বিষয়ের মধ্যে অন্তত একটি বিষয় আমাদের জানতেই হবে। তো চলো কি ওই দুটি বিষয় কি, আমি উদাহরণ দিয়ে করাতে আমি বলবো। চলো একটা উদাহরণ নিচ্ছি, বেগ বা ভেলোসিটি। আমরা জানি v is equal to v by t, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বাই সময়। বেগ ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই সময়। আচ্ছা, এই যে ডিসপ্লেসমেন্টটা কি? ওয়ান কাইন্ড অফ লেন্থ না? ওয়ান কাইন্ড অফ লেন্থ। তো তাহলে আমরা দৈর্ঘ্যের মাত্রা কি পড়েছিলাম একটু আগেই দেখলাম, আমরা দৈর্ঘ্যের মাত্রা হয় স্যার এল। সময়ের মাত্রা কি হয়? সময়ের মাত্রীয় সংকেত হলো টি।
তাই তো? দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা টি। তাহলে আমি তোমাদেরকে এটা পড়িয়েছিলাম যে এটা এই যে ডিনোমিনেটর থেকে নিউমিনেটরে গেলে, অর্থাৎ হর থেকে লবে গেলে মাথায় একটা করে -1, ঘাটে একটা করে -1 যোগ। যে কটা এখানে যদি স্কোয়ার থাকতো টি স্কোয়ার, তাহলে ওটা যদি লবে চলে যায় তাহলে ওর ঘাতে -2 চলে যেত। অর্থাৎ এটা উপরে উঠলে হর থেকে লবে গেলে জাস্ট ঘাতে একটা মাইনাস চলে আসে। এখানে এখানে কিছু নেই, মানে 1 আছে, তো এটা যদি আমি উপরে নিয়ে যাই এল -1। আর বলেছি এই যে বাক্স আঁকাটা কেউ ভুলবে না। তো বেগের মাত্রিয় সংকেত কি হয়ে গেল? এল -1। আচ্ছা চলো আমি তোমাদেরকে আর একটা এক্সাম্পল দিই। এটা হয়ে গেল এক্সাম্পল 1। চলো আমি তোমাদেরকে আর একটা এক্সাম্পল দিই, হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া। ক্ষেত্রফল বা এরিয়া। আচ্ছা, এরিয়া ইজ ইকুয়াল টু কি? এর এককটা কি? ক্ষেত্রফলের এককটা কি আমরা জানি না। মিটার তার স্কোয়ার, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এর এককটা আমরা কি জানি? মিটার স্কোয়ার। মিটার এখানে বলে দেওয়াই আছে যে মিটার একটা লেন্থ, এরিয়া দুটো লেন্থের গুণফলকে রিপ্রেজেন্ট করছে, তাই তো? এর ইউনিটটা দেখে আমরা বুঝতেই পারছি। তাহলে বলো তো এর মাত্রিয় সংকেত কি হবে? L⁻², তাই তো? L⁻²। আচ্ছা যদি ভালো করে দেখো, এই যে মাত্রিয় সংকেতটা, এটা আমি নির্ণয় করলাম কিসের সাহায্যে? এটা আমি নির্ণয় করলাম দাদা, এটা আমি নির্ণয় করলাম ফর্মুলা এর সাহায্যে। আচ্ছা এটা আমি কিসের সাহায্যে নির্ণয় করলাম? এই যে এরিয়া, ক্ষেত্রফল, এটা আমি নির্ণয় করলাম ইউনিট এর সাহায্যে। তো এমন অনেকই মাত্রা আছে যেগুলো আইদার ফর্মুলা অর ইউনিট, যে কোনো একটা জানলেই তুমি সলভ করে নিতে পারবে। আবার কিছু কিছু এমন মাত্রাও আছে যেগুলি ক্ষেত্রে তুমি শুধু ইউনিটটা জানলে কিন্তু তোমার সলভ হবে না, অবশ্যই তার জন্য ফর্মুলা জানতে হবে। যেমন একটা উদাহরণ দিই, বল কি? বল অর্থাৎ ফোর্স। তাহলে আমরা বল সমান কি জানি? F = m × a। আচ্ছা বলো তো এফ এর যে একক সেটা আমরা কি জানি? নিউটন না? নিউটন অর ডাইন। আচ্ছা বলো তো আমরা কি নিউটন বা ডাইন দিয়ে আমরা এর মাত্রিয় সংকেত বার করতে পারবো? কি? অবশ্যই না। যদি আমাদের এই যে নিউটনের যে ডেসক্রাইব ফর্মটা, অর্থাৎ এই যে নিউটন তো কোনো একটা কিছু সংক্ষিপ্ত রূপ, নিউটন যে এককটা দেখো আমি কি বোঝাতে চাইছি, F = ma, তাই তো? তাহলে m এর মানে মিটার, আর এই অ্যাক্সেলারেশনটা কি? অ্যাক্সেলারেশনটা বেগ বাই সময় না?
এটা তো মিটার আমার চলে আসলো, বেগ বাই সময়। আবার বেগটাকে যদি আমি ভাঙি তাহলে সরণ বাই সময়ের স্কয়ার না? কারণ কি, বেগ ইজ ইকুয়াল টু ডি বাই টি, সরণ বাই সময়, ডিসপ্লেসমেন্ট বাই সময়। তো এটা সময়কে আমি ডিরেক্টলি নিচে লিখে দিলাম। তাহলে দেখো এটাও মিটার। ও ও সরি, এক্সট্রিমলি সরি। তো এমন কিছু কিছু ফর্মুলা আছে যেগুলো আমরা শুধুমাত্র ইউনিট দ্বারা আমরা সলভ করতে আমরা পারবো না। তার মধ্যে অন্যতম একটি উদাহরণ হচ্ছে বল বা ফোর্স। বল বা ফোর্স আমরা কি জানি, এর ফর্মুলাটা F ইজ ইকুয়াল টু এম এ। কি, F ইজ ইকুয়াল টু এম এ, অর্থাৎ ভর ইনটু ত্বরণ। আর F এর ইউনিট আমরা কি জানি, F এর ইউনিট হচ্ছে নিউটন আর ডাইন। আচ্ছা বলো তো, তোমরা কি শুধু নিউটন বা ডাইন দিয়ে তোমরা মাত্রিক সংখ্যা লিখতে পারবে? পারবে কি? কখনোই তোমরা পারবে না, যদি না তোমরা এই যে নিউটনের একটা ডেসক্রাইব ফর্ম আছে, নিউটনের একটা ডেসক্রাইব ফর্ম আছে, সেই ফর্মটা তোমরা না জানো। ডেসক্রাইব ফর্মটা কি, চলো আমরা বলছি। F ইকুয়াল টু m, টা এইভাবে রাখলাম। আচ্ছা অ্যাক্সেলারেশন আমরা কি জানি, অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু v বাই t, তাই তো? অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু v বাই t। আচ্ছা আবার v মানে কি বলো তো, s और s বা d। আচ্ছা আমি s এ লিখছি, s বাই t বাই t। s মানে হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট, t মানে সময়। আচ্ছা এই দুটোকে যদি আমি লিখি তাহলে এটা আমি এমন ভাবে লিখতে পারবো না, s বাই t স্কয়ার m ইনটু s বাই t স্কয়ার। আচ্ছা এখান এই যে এটার ইউনিটটা যদি তুমি জানো, অর্থাৎ এর ইউনিটটা কি আছে, কেজি मीटर पर सेकेंड स्क्वायर, केजी मीटर पर सेकेंड स्क्वायर और ग्राम सेंटीमीटर पर सेकेंड स्क्वायर। এই যে নিউটনের এটা হবে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর ডাইনের হবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এই জিনিস নিউটন মানে যে এই জিনিসটা, এটা যদি তুমি না জানো, নিউটন মানে যে এই জিনিসটা, এটা যদি তুমি না জানো, আর ডাইন মানে যে এই জিনিসটা, এটা যদি তুমি না জানো, তাহলে তুমি কখনোই এই যে নিউটন আর ডাইন থেকে তুমি মাত্রিক সংকেতে যেতে পারবে না। কিন্তু এর একক থেকে অতি সহজেই চলে যাওয়া যায়। যেমন চলো এর মাত্রিক সংকেতটা কি হবে, এর মাত্রিক সংকেতটা যদি আমরা লিখি, এটা হচ্ছে ভর, অর্থাৎ এম, এটা কি দূরত্ব, অর্থাৎ এল টি স্কয়ার। টি স্কয়ারটা নিচে আছে, ডাব্বা করে দিই। ফাইনালি কি হবে, এম এল টি টু দ্য পাওয়ার, এটা উপরে চলে যাবে -2, এম এল টি টু দ্য পাওয়ার -2। আচ্ছা দাদা এইখান থেকে কি এটা আসবে? অবশ্যই আসবে। দেখো কেজি মানে এম, মিটার মানে
এল, সেকেন্ড স্কোয়ার মানে টি টু, এটাকে যদি আমি করি তো এম এল টু টু পাওয়ার মাইনাস টু। তাহলে দেখো একক মানে একক জানা মানে এই যে শর্ট ফর্মটাই শুধু জানলে আর তুমি ভাবছো যে আমি এখান থেকেই আমি মাত্রা বার করে দেবো, এটা কখনোই সম্ভব নয়। এই যে নিউটনের পেছনে যে গল্পটা লুকিয়ে আছে, এই গল্পটা কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে, তাহলেই তুমি একক থেকে মাত্রা অতি সহজেই নির্ণয় করতে পারবে। এটা তোমাকে ফর্মুলার সাহায্য করতে হবে। তাহলে স্ক্রিনশট লাগিয়ে নিয়ে নাও, তাহলে স্ক্রিনশট লাগিয়ে নিয়ে নাও। তাহলে এখান থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি, যে মাত্রা বিশ্লেষণের জন্য দুটি বিষয়ের মধ্যে দুটি বিষয় আমাদের জানতে হবে। কি না, এক হচ্ছে কোন রাশির একক, আর 2 নম্বর কোন রাশি সংকেত বা সূত্র। আর এই যে রাশির এককের ক্ষেত্রে অবশ্যই আমাদের যে বিস্তীর্ণ আকার, সেটাকে আমাদের অবশ্যই জানতে হবে। যেমন ধরো আরেকটা উদাহরণ দিচ্ছি, পাস্কাল হচ্ছে বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ এফ বাই এ। তাহলে আমরা যদি বলছি এফ বাই এটাই জানি, তাহলে কিন্তু আমরা অবশ্যই নির্ণয় করতে পারবো। কিন্তু পাস্কাল দিয়ে কি শুধুমাত্র আমরা নির্ণয় করতে পারবো? আমাদেরকে তো এটা জানতে হবে যে পাস্কাল ইজ ইকুয়াল টু নিউটন বাই মিটার স্কয়ার, তাই না? বল বাই ক্ষেত্রফল। আবার নিউটনটাকে তো আমাদের জানতে হবে। নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বাই মিটার স্কয়ার। এই যে পাস্কাল মানে যে এই যে আকারটা, সেটা আমাদেরকে তো অবশ্যই জানতে হবে, না হলে আমরা শুধু পাস্কাল দিয়ে কিন্তু আমরা মাত্রিক সংখ্যা নির্ণয় করতে পারবো না। চলো, মাত্রাটা কিভাবে বিশ্লেষণ করতে হয় এটা আমরা জানলাম। এইবারে মাত্রাবিহীন রাশিগুলিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, চলো সেটা দেখে নিই। প্রথমে আসে মাত্রাবিহীন রাশি, অর্থাৎ মাত্রাবিহীন রাশি কি হতে পারে? মাত্রাবিহীন রাশি হচ্ছে একদম
একটু ফ্ল্যাশব্যাকে চলে যাও। তোমাদের মনে আছে প্লেন অ্যাঙ্গেল অর সলিড অ্যাঙ্গেল? প্লেন অ্যাঙ্গেল অর সলিড অ্যাঙ্গেল তোমাদের মনে আছে? সে আমরা লিখছিলাম না, প্লেন অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু, অর্থাৎ সরল কোণ বা থিটা ইজ সমান সমান এস বাই আর, তাই তো? এখান থেকে আমরা বলছিলাম এস ইকুয়াল টু আর থিটা, অর্থাৎ কোনো এই যে অ্যাঙ্গেল, কোনো বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ, তার এই যে রেডিয়াস এবং এই যে বৃত্তচাপ, এই যে বৃত্তচাপ এটাকে এস যদি ধরা হয়, তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা ধরা হয়, তাহলে থিটা সমান সমান কি হবে? এস বাই আর, অর্থাৎ বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। সেখান থেকে একটা ফেমাস একটা ফর্মুলা, এস ইজ ইকুয়াল টু আর থিটা, এইরকম ধরনের। তাহলে কি ছিল? এটাও ছিল না, এটাও একটা দূরত্ব বা দৈর্ঘ্য, এটাও ছিল একটা দৈর্ঘ্য, এটাও ছিল আবার একটা, যদিও এটার একটা আমাদের যে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, এই যে এটার একটা একক আমাদেরকে ঠিক করে দিয়েছিল, যেটা ছিল কি না রেডিয়ান, যেটা ছিল কি রেডিয়ান। কিন্তু মাত্রার ক্ষেত্রে এটা হবে মাত্রা হীন। কেন? কারণ থিটা ইজ ইকুয়াল টু, এটাও একটা দৈর্ঘ্য, এটাও একটা দৈর্ঘ্য, ক্যান্সেল আউট হয়ে কিছুই নয়। আর এটাকে আমরা রিপ্রেজেন্ট করবো তাহলে কিভাবে? যে কোনো রাশি আমরা দেখছিলাম বেসিক্যালি এমএলটি দিয়েই আসছিল, তাহলে আমরা তো এখানে ফাঁকা কিছু জিরো লিখতেও পারবো না। কি লিখবো? M0, L0, T0। তোমরা যদি ভালোভাবে দেখো, ভালোভাবে যদি একটু মনে করো, ক্লাস 8-এ তোমরা ঘাত চ্যাপ্টার পড়ে আসো, কোনো কিছুর পাওয়ারে 0 থাকা মানে সেটা হচ্ছে 1, কোনো কিছুর পাওয়ারে 0 থাকা মানে সেটা হচ্ছে 1। তাহলে এই 1 × 1 × 1 ইজ ইকুয়াল টু থিটা ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ ডাইমেনশনলেস কোয়ান্টিটি হচ্ছে কি সরল কোণ একটি ডাইমেনশনলেস কোয়ান্টিটি। আমি তোমাদেরকে এটা বোঝাতে চাইলাম যে কোনো ডাইমেনশনলেস কোয়ান্টিটিকে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে, এইভাবে আমরা রিপ্রেজেন্ট এটাকে করতে পারি। আর তাহলে এটা থেকে আমরা আরেকটা কনক্লুশনে আসতে পারলাম যে কোনো রাশির একক থাকলেই যে মাত্রা থাকবে এমন নয়। কিন্তু কোন রাশির মাত্রা থাকলে অবশ্যই তার একটি নির্দিষ্ট একক
বর্তমান। যদি তোমাদের এক্সামিনারের সাংসারিক অশান্তি চলে, তাহলে কিন্তু এক্সামিনার এরকম একটা কোশ্চেন দিয়েই দিতে পারে যে কোন রাশির মাত্রা থাকলেই যে একক থাকতে হবে, বা এরকম ঘুরে আরেকটু ইয়ে করে দিতে পারলো যে একক থাকলেই কি মাত্রা থাকবে, এটা তোমার নিজের ভাষায় লেখো। তোমরা তখন এই যে সরল কোণটাকে দিয়ে খুব সহজেই তোমরা ব্যাখ্যা করে দিতে পারবে এবং শেষে কনক্লুশন লাইনটা লিখে দেবে। ঠিক আছে, যে আমি তো সমস্যা নেই, আমি এরকম ধরনের যে বিতর্কমূলক কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো আমি একটু পিডিএফ ফর্মে আমি টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেবো, তোমাদের লাগলে ওখান থেকে নিয়ে নিও। তো কোনো রাশির একক থাকলেই যে মাত্রা থাকবে এমন কোনো কথা নেই। এই থিটার কিন্তু একটি নির্দিষ্ট একক ছিল, কি না রেডিয়ান। কি ছিল? রেডিয়ান। থিটার একটি নির্দিষ্ট একক ছিল যেটা ছিল রেডিয়ান, কিন্তু থিটার কিন্তু কোনো মাত্রা নেই, অর্থাৎ এটি একটি মাত্রাহীন রাশি। তাই আমরা এই কনক্লুশনে পৌঁছতে পারলাম এখান থেকে যে কোনো রাশির একক থাকলেই যে মাত্রা থাকবে এমন কোনো কথা নেই, কিন্তু কোনো রাশির মাত্রা থাকা মানে অবশ্যই তার একটি নির্দিষ্ট একক বর্তমান। চলো কারোর স্ক্রিনশট লাগলে নিয়ে নিতে পারো। মুসলাম আমি এবারে তোমাদের আর একটা টাইপের একক আমি বলি, যেটা হচ্ছে তড়িৎ আধান। কি? তড়িৎ আধান অর্থাৎ চার্জ। তোমরা ক্লাস 10-এ উঠলে একটা ফর্মুলা পড়বে চলতড়িৎ চ্যাপ্টারে, কিউ ইজ ইকুয়াল টু আইটি। আই ইজ ইকুয়াল টু এই যে তড়িৎ প্রবাহ, একটু আগেই তোমরা পড়লে তড়িৎ প্রবাহ সমান সমান কিউ বাই টি। তড়িৎ প্রবাহ একটা কথা তোমরা পড়লে, একটা যে মৌলিক একক, কিন্তু তড়িৎ প্রবাহটা অ্যাকচুয়ালি কি? একক সময় যতটা আধান প্রবাহিত হয়। আমি এর নেক্সট ক্লাসেই ক্লাস 10-এর জন্য একটা অ্যানাউন্সমেন্ট, নেক্সট ক্লাস, এটা নেক্সট ক্লাস আসছে ক্লাস 10-এর যে চলতড়িৎ চ্যাপ্টার নিয়ে আমি আসছি খুব শিগগিরই। এটার 2-1 দিনের মধ্যেই, এটা এই ভিডিওটা আসার 2-1 দিনের মধ্যে আপলোড হয়ে যাবে। তো সেই চলতড়িৎ চ্যাপ্টারে একটা ফর্মুলা আছে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা। এটা কি? আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, এককটা কি ছিল? অ্যাম্পিয়ার। এটা কি? এটা হচ্ছে তড়িৎ আধান। তড়িৎ আধান। এটা কি? সময়। তাহলে তড়িৎ আধান সমান সমান আমরা লিখতে পারি তড়িৎ প্রবাহ মাত্রা ইনটু সময়। আচ্ছা বলো তো, তড়িৎ প্রবাহ মাত্রার আমরা মাত্রিয় সংকেত কি পড়েছিলাম? তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রিয় সংকেত পড়েছিলাম স্যার এ। সময়ের মাত্রিয় সংকেত আমরা কি পড়েছিলাম দাদা? টি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি হচ্ছে? কিউ ইজ ইকুয়াল টু এ টি। দেখো এখানে কিন্তু যে এম এল এই দুটোর কোনো বালাই আসছে না। তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে এম এল টি এই তিনটে হচ্ছে তার মানে সর্বোচ্চ ব্যবহারকারী যে তিনটে মৌলিক রাশি, তাই ওই এম এল টিটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ কিন্তু এই যে এম এল টি ছাড়াও কিন্তু
অনেক রাশি হয়, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। মাত্রা মানেই যে আমরা শুধু এমএলটি এর আকারে প্রকাশ করব এমন নয়। এমএলটিটাকে কেন লেখা হয়, কারণ ভর, দৈর্ঘ্য আর সময় এই তিনটে মৌলিক রাশিকে শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। তাই মাত্রা মানে ওই যে একটা মাত্রায় বিভিন্ন বইতে লেখা থাকে যে এমএলটি এর আকারে প্রকাশ করা। তো এই অবধি ছিল। আর ইচ্ছা ছিল যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে মৌলিক রাশিগুলি, সেই মৌলিক রাশিগুলি আমি সব একে একে করাবো, কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আর তার থেকে সময় নষ্ট করার থেকে আমি একটা শিট আকারে টেলিগ্রাম গ্রুপে আমি এটা আপলোড করে দেবো, যে বিভিন্ন মৌলিক রাশিগুলি তোমাদের 9-10 লেভেল, এই মাধ্যমিক লেভেলে যতটুকু জানার দরকার, ঠিক আছে, অনেক কিছু তো জানার দরকার নেই, যতটুকু জানার দরকার হয়। হ্যাঁ, আর একটা ছোট্ট জিনিস আমি তোমাদেরকে বলবো, যে কার্য অর্থাৎ ওয়ার্ক, আর একটা হচ্ছে শক্তি বা এনার্জি। কি কি এনার্জি? না, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, আর তাপ শক্তি। 3 নম্বর হচ্ছে টর্ক। এই যে তিনটের মাত্রিয় সংকেত, এই তিনটের মাত্রিয় সংকেত কিন্তু একই। কি? এই তিনটের মাত্রিয় সংকেত হচ্ছে mL2 t⁻²। mL2 t⁻²। কিসের? না, কার্যের, শক্তির। শক্তি শুধু তিনটি মাত্রা শক্তি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, এটা হচ্ছে গতিশক্তি, আর হিট, আর একটা হচ্ছে টর্ক। এই যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি নিয়ে আমরা বিস্তারিত পড়বো এরপরে আমাদের নিউটনের গতিসূত্রে। এই তিনটেরই মোটামুটি মাত্রিয় সংকেত একই, mL2 t⁻²। এই তিনটে একটুখানি মনে রাখো তোমরা। আর যেরকমটা বললাম, সময় নষ্ট আমি আর করছি না, আমি শীত আকারে টেলিগ্রাম গ্রুপে আমি এটা আপলোড করে দেবো, কারো লাগলে তোমরা নিয়ে নিও। আর যে কোশ্চেনগুলো বললাম, আমি বিভিন্ন একদম ইজি থেকে হার্ড লেভেল অবধি সমস্ত রকম কোশ্চেন, কনসেপচুয়াল যে কোশ্চেনগুলো, ঠিক আছে, বিভিন্ন যে বিতর্কমূলক কোশ্চেনগুলো আছে, সেগুলো আমি একে একে টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেবো। প্রথমে শর্ট কোশ্চেনগুলো দেবো, তারপরে কিছু গুরুত্বপূর্ণ মাত্রিয় সংকেত, সেগুলো আমি আগে দেব। তারপরে ওই যে মাত্রিয় সংকেত অনুযায়ী বিভিন্ন এমসিকিউ দেবো, এসএকিউ দেবো, শূন্যস্থান পূরণ দেবো। তারপরে আমি যে ব্রড কোশ্চেন, বেশি কিছু না, অল্প কিছু ব্রড কোশ্চেন আছে, আমি সেগুলো দিয়ে দেবো তোমাদের পড়ে দিলে। আশা করা যায় চ্যাপ্টার থেকে যে কোশ্চেনই আসুক, তোমরা একদম এই চুটকি বাজিয়ে তোমরা সলভ করে দিতে পারবে। তো চলো, আমরা ফাইনালি এই যে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারটিকে আমরা টাটা বাই বাই করে দিলাম। তো চলো, আবার তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই তোমাদের দ্বিতীয় যে চ্যাপ্টার, না সরি, এরপরে আসবে তোমাদের লাইফ সায়েন্সের পোস্ট চ্যাপ্টার নিয়ে ভিডিও। তো তোমরা অপেক্ষা করো, আর ততদিনে পড়াটা তোমরা কমপ্লিট করে ফেলো। আমি কাল বা পরশুর মধ্যেই যে ভিডিওটি আসবে, তার 2 বা 1 দিনের মধ্যেই আমি সমস্ত কোশ্চেনগুলো, এই যে মাত্রাগুলো আমি আপলোড করে দেবো টেলিগ্রাম গ্রুপে, তোমরা লাগলে ওখান থেকে নিয়ে নিও। চলো, টাটা বাই বাই, আবার দেখা হবে খুব শীঘ্রই। সি ইউ।